ওকে, শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আজকে আমার একটা গুরুত্বপূর্ণ ক্লাসের রেকর্ডিং এ আমি ভুলে গেছি। তো তারপরেও এখন যতটুকু রেকর্ডিং হবে ইনশাআল্লাহ বুঝতে পারবা। আমাদের আজকের টপিকস হচ্ছে দুটো সংখ্যার গসাগু নির্ণয়ের ফ্লোচার্ট অঙ্কন করো এবং অ্যালগরিদম লিখো। তো আমরা এখন দেখবো যে গসাগু কিভাবে নির্ণয় করতে হয়। গসাগু নির্ণয়ের জন্য আমাদের ইউক্লিড মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। সেই মেথড অনুযায়ী আমাদের গসাগু নির্ণয় করতে হয়। তোমরা ক্লাস 4-5 অলরেডি গসাগু নির্ণয়ের অনেক ধরনের সূত্র শিখেছো। তো আমরা সেই সূত্রগুলো প্রয়োগ করব আমাদের ফ্লোচার্ট অঙ্কনের ক্ষেত্রে এবং অ্যালগরিদম লেখার ক্ষেত্রে। তো আমি সেখানে গসাগুর ক্ষেত্রে শর্ট নেম লিখে দিয়েছি জিসিডি, মানে গ্রেটেস্ট কমন ডিভিজর। অর্থাৎ একটা নাম্বারের যে সমস্ত ডিভিজরগুলো আছে সেই ডিভিজরগুলোর ভিতরে সব থেকে বড় ডিভিজরটাকে আমাদের বের করতে হবে। আমি এখানে এক্সাম্পল দিয়েছিলাম যে 29 এবং 13 এর কমন ডিভিজর কোনটি। তো এখানে কমন ডিভিজর ছিল 1। আর এখন যে এক্সাম্পলটা দিয়েছি 15 এবং 9 এর, তার ভিতরে ডিভিজর পেয়েছি আমরা 15 এর পেয়েছি 4টি এবং 9 এর পেয়েছি 3টি। এই ডিভিজরগুলোর মধ্যে সবথেকে বড় ডিভিজর কোনটা? সবথেকে বড় ডিভিজর হচ্ছে 3 এবং এই 3 কে বলা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। তাহলে আমরা এখন যদি বলি যে 3টা হচ্ছে আমাদের সবথেকে বড় ডিভিজর, তাই না? অর্থাৎ যদি আমি এভাবে বোঝাই, এই 3টা হচ্ছে আমাদের সবথেকে বড় ডিভিজর। তাহলে আমাদের জিসিডি বলতে বোঝানো হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর। তাহলে আমি যদি বলি যে আমাদের গসাগু কত হবে, 9 এবং 15 এর গসাগু হবে 3। 9 এবং 15 এর গসাগু কত হবে বলো? 3 হবে গসাগু, রাইট? কারণ সব থেকে বড় না, এখানে এক এক স্যার একও হচ্ছে কমন আর 3ও কমন। তাহলে 1 আর 3 এর ভিতরে সব থেকে বড় হলো 3, এই জন্য এটাকে বলা হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজর, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তো আমি সিমিলার আরেকটা এক্সাম্পল দিই তোমাদের। তোমরা সবাই এখন এটা বের করে আমাকে জানিয়ে দাও। আমি যদি বলি যে 19 না, ধরে নাও হচ্ছে 28। 28 এবং 28 এবং 14 14 এই দুইটা নাম্বারের জিসিডি কত হবে বের করে ফেলো। এই দুইটা নাম্বারের জিসিডি বের করো। বা গসাগু বের করো। যেহেতু আমাদের বলা হচ্ছে দুটি সংখ্যার গসাগু নির্ণয়। এটা কি 7 হবে? বলো। স্যার 7 আচ্ছা, একজন বললো 7। 7 কে বলছো? স্যার আমি ইনকা স্যার 14 হবে। 14। ও স্যার স্যার 14 হবে 14 হবে 14 হবে। কত হবে? 14 হবে, রাইট। হ্যাঁ, আমি যদি বলি 28 এর ডিভিজর গুলো কি কি দেখো। 28 ইকুয়ালস টু 1 কি কি লেখা যায়? 1, 1 2, 2 4 4, 7 7, 14 14, 28 28। আর 14 এর ডিভিজর কি কি? 1 1, 2 2, 7 7 আর 14 7 আর 14। ওকে, এর ভিতর সব থেকে বড় এই যে কমন ডিভিজর কি কি দেখেন, দেখে নাও। 14 হবে। কমন ডিভিজরটা হলো 14। তাহলে আমাদের জিসিডি কত হবে? 14 হবে না? জি স্যার তোমরা কি বুঝতে পারছো? ক্লিয়ার? জি স্যার জি স্যার। ওকে, এখন এটাকে যদি আমি ইউক্লিড দিয়ে নির্ণয় করি, ইউক্লিড মেথড, তাহলে কিভাবে নির্ণয় করতে পারি দেখো নাও। ইউক্লিড মেথডে আমরা যেটা করব সেটা হচ্ছে খুবই শর্টকাট টেকনিক। মনে রাখার নিয়মটা হচ্ছে যে তোমার 28 কে ডিভাইড করতে হয় 14 দিয়ে। 14 দিয়ে ডিভাইড করলে আমাদের ভাগশেষ বের করতে হবে। ভাগশেষ যদি শূন্য হয় তাহলে আমাদের যেটা ভাজক থাকবে সেটা হবে আমাদের গসাগু। এটা কি আমাদের ভাজক না? এটা হচ্ছে ভাজ্য। এটা হলো কি ভাগফল, এটা হলো কি ভাগশেষ। তাহলে একটা নাম্বারকে ভাজক দিয়ে ডিভাইড করলে যদি সরাসরি 0 পাওয়া যায়, ভাগশেষ 0 পাওয়া যায়, তাহলে সরাসরি গসাগু হবে ভাজক।
আমাদের কম্পিউটারের ভিতরে এই লজিকটা অ্যাপ্লাই করতে হবে। এটা কি বুঝতে পারছো? জি স্যার। সরাসরি মিলে দেয়, তাহলে আমাদের দেখো এখন খুব সহজে বের করতে পারলাম। বাট যদি না মিলে, যেমন এখানে 15 আর 9, 15 এবং 9 এর গসাগু ছিল কত, 3 না? আমি জি স্যার। কিন্তু এটা এই মেথডে বের করতে পারি, ইউক্লিড মেথডে। কিভাবে দেখো, 15 আর 9 এর গসাগু, তাহলে 15 কে তুমি যদি 9 দিয়ে ডিভাইড করে ফেলো, প্রথমে আমরা একবার এখানে যাবে, আমাদের ভাগশেষ কত হলো এখানে 6। তাহলে 15 এবং 9 এর ভিতরে লার্জেস্ট নাম্বার কোনটা? লার্জেস্ট নাম্বারটা হচ্ছে 15 আর স্মলেস্ট নাম্বারটা হচ্ছে 9। আর যেটা ভাগশেষকে বলা হয় রিমাইন্ডার, ভাগশেষকে কি বলা হবে? রিমাইন্ডার। এখন প্রশ্ন যে ইজ আর ডাবল ইকুয়াল 0? প্রশ্ন করলাম তোমাকে, এখানে আর এর মান কি শূন্য হয়েছে? এখানে আর হচ্ছে চলক, কারণ আর এর মান শূন্য হতে পারে নাও পারে। যেমন ইউজার যদি কিবোর্ড থেকে অন্য কোনো মান এন্ট্রি করে, মনে করো এন্ট্রি করলো 18 আর 9, তো তখন তো তুমি ভাগ করলে ভাগশেষ পেয়ে যাচ্ছ হলো 0। ভাগশেষ 0 হলে আমাদের 9টা হবে গসাগু। তার মানে এই ভাগশেষের মান শূন্য হতেও পারে নাও পারে। এটা বোঝাচ্ছে যে আর এর মানটা কি শূন্য হবে না অন্য কিছু হবে। এই জন্য এখানে আরটা চলক। তো আমাদের যদি কিবোর্ড থেকে ইউজার 15 এবং 9 এন্ট্রি করে, তো সেক্ষেত্রে ভাগশেষের মান কি শূন্য হবে প্রথমবার ভাগ করলে? রেসপন্স করো, না স্যার। এখানে কি শূন্য হয়েছে না। ভাগশেষ? না স্যার। শূন্য হয়নি। যদি শূন্য না হলে আমাদেরকে আবার ভাগ প্রক্রিয়া চালাতে হবে। আমরা এখন আবার ভাগ করব। ভাগ করব কোন মানটাকে নিয়ে? আমরা এস এর যে মানটা আছে সেই মানটাকে ঠিক আবার নিয়ে এসে ভাগ শুরু করব। অর্থাৎ এস এর মানটা আমাদের পরবর্তী যে স্টেপটি আছে সেই স্টেপে এস এর মানটা হয়ে যাচ্ছে এল। অর্থাৎ আমি 9টাকে ঠিক এই পজিশনে নিয়ে চলে আসলাম। তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা আমাকে জানিয়ে দিও। 9টাকে আমি এখানে নিয়ে আসছি, নিয়ে এসে আমি আবার ভাগ করব। তো ভাগ করো, ভাগ করার পরে 6 কে 6, ভাগশেষ কত থাকে? 3। তারপরে এই 6টাকে আবার তোমার নিচে নামায় নিয়ে আসতে হবে। এটাকে বলা হয় ইউক্লিড মেথড। এখানে নামায় নিয়ে আসো, নিয়ে এসে এখানে আবার ভাগ প্রক্রিয়া করতে হবে। তাহলে এখানে 6 দাও, 3 দুগুণ 6। এখন কি ভাগশেষ 0 হবে না? তাহলে যদি ভাগশেষ 0 হয়, যদি ভাগশেষ 0 হয়, তাহলে তাহলে এস হবে গসাগু। এস হবে গসাগু। এস মানে হচ্ছে স্মলেস্ট নাম্বারটা এখানে। তাহলে আমি একটু লক্ষ্য করি তোমাদের বোঝানোর জন্য, একটু তোমরা মনোযোগ দিলে বুঝতে পারবা। আমরা প্রথম স্টেপটা ছিল হচ্ছে এইটা, এটা ছিল আমাদের ফার্স্ট স্টেপ। এটা সহজ তাই না? তাহলে ফার্স্ট স্টেপে আমরা কি পেয়েছিলাম? এল ছিল কত? 15, এস ছিল 9 আর আর ছিল 6। এখন আসো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে আমরা কি কি পেয়েছি? সেকেন্ড স্টেপে পেয়েছি হচ্ছে এল ছিল 9, তারপরে এস ছিল, এটা হলো এল, এটা হলো এস, এটা হলো আর। সেকেন্ড স্টেপে দেখো আর এর মান কি শূন্য হয়েছে? না শূন্য স্যার। হয়নি। শূন্য না হওয়া পর্যন্ত আমাকে আবার ভাগ প্রক্রিয়া চালাতে হবে। আমাদের থার্ড স্টেপে কি আসছে? এটা আমাদের থার্ড স্টেপ। থার্ড স্টেপে সিমিলারলি যেটা ছিল আগের ধাপে এস, সেটা হলো পরের ধাপে এল। তাহলে এটা হচ্ছে এল, এটা হচ্ছে এস, এটা হলো আর। তাহলে যখনই তুমি আর এর মান 0 পেয়ে যাচ্ছ, তখন তোমার এস এর যে মানটা আছে সেই মানটা হলো কি? গসাগু। তাহলে 15 আর 9 এর গসাগু আমরা কত পেয়েছিলাম? 3। এটা ছিল আমাদের জিসিডি।
তাহলে আমরা কম্পিউটারের ভিতরে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে ভাগশেষের মান কি শূন্য হয়েছে, বারবারই চেক করব। যদি ভাগশেষের মান শূন্য না হয় তাহলে আমাদের প্রতিবারই এস এর যে মানটা আছে সেই মানটাকে নিয়ে আসতে হবে কার মধ্যে, এল এর মধ্যে। আর আর এর যে মানটা ছিল সেই মানটা আসবে কার মধ্যে, এস এর মধ্যে। জি স্যার। এই প্রক্রিয়াটা রানিং থাকবে। যেমন দেখো সিমিলারলি এটাও এস এর মান, সেই মানটা আসছে পরবর্তী ধাপে কি, এল এর মধ্যে। আর যেটা ছিল আর, সেই মানটা তারপরের ধাপে আসছে এস এর মধ্যে। তার মানে আমাদের এখানে শর্ত লিখতে হবে যে এস এর মানটা আসবে এল এর মধ্যে, আর আর এর মানটা আসবে এস এর মধ্যে। বিষয়টা হচ্ছে এমন, যদি তুমি কল্পনা করো যে একটা নাম্বার আছে, আমি একটা নাম্বার লিখলাম যে এক্স অ্যাসাইন 5, এক্স অ্যাসাইন 5 মানে 5 এর মানটা আছে কার মধ্যে, এক্স এর মধ্যে। তাহলে আমি প্রথম ধাপের যে এস এর মানটা ছিল সেই মানটাকে আমি নিয়ে আসছি পরের ধাপে এল এর মধ্যে, এই জন্য বলা হচ্ছে এস অ্যাসাইন করলাম এল এর মধ্যে, তার মানে এল ইকুয়ালস টু এস। আর আর এর যে মান ছিল সেই মানটাকে নিয়ে আসলাম এস এর মধ্যে, তার মানে কি আর অ্যাসাইন করলাম এস এর মধ্যে। অ্যাসাইন মানে ধরে নেওয়া, এখানে এই যে সিঙ্গেল দাগ দেওয়া আছে এটাকে বলা হয় অ্যাসাইন করা। সিঙ্গেল ইকুয়াল থাকলে এটাকে বলা হবে অ্যাসাইন, ASSIGN। অ্যাসাইন শব্দের অর্থ ধরে নেওয়া, ধরে নেওয়া। তাহলে আমি ধরে নিচ্ছি যেটা ছিল পূর্বের ধাপে এস সেটা হচ্ছে এল, আর যেটা ছিল পূর্বের ধাপে আর সেটা হচ্ছে এস। এই শর্তটা আমাদের প্রয়োগ করতে হবে, অর্থাৎ এল ইকুয়ালস টু এস এবং এস ইকুয়ালস টু আর, এটা মনে রাখতে হবে। তাহলে মোটামুটি কি, মোটামুটি না ভালোটুকু ভালোভাবে বুঝতে পারছো ইউক্লিড মেথডটা কিভাবে প্রয়োগ করে দুই সংখ্যার গসাগু নির্ণয় করা যায়। আমরা এখন এই শর্তগুলো প্রয়োগ করব আমাদের ফ্লো চার্টের মধ্যে। এখন আসি ফ্লো চার্ট ড্রয়িং এর যে বিষয়গুলো ছিল সেগুলো আমরা প্রয়োগ করি। লেখো প্রবাহ চিত্র, ফ্লো চার্ট বা প্রবাহ চিত্র। ওকে, ফ্লো চার্টের ফার্স্ট শেপ ছিল হচ্ছে ওভাল শেপ, এটা আমরা বরাবরই শিখে আসছি। এর ভিতর লিখতে হবে স্টার্ট, এরপরে শেপটা কি হবে বলো, এরপরে শেপ কি হবে, প্যারালালোগ্রাম বা সামান্তরিক। এখানে ইনপুট নাও, ইনপুটে লিখবা ইনপুট এল কমা এস, ইনপুট এল কমা এস। আমরা যখন কিবোর্ড থেকে দুইটা নাম্বার এন্ট্রি করব তখন একটা নাম্বার হবে লার্জেস্ট নাম্বার, বাই ডিফল্ট কিন্তু একটা নাম্বার কি হবে বলো তো, লার্জেস্ট হবে, আর একটা হলো এস হবে স্মলেস্ট নাম্বার। ঠিক আছে, তুমি কিবোর্ড থেকে দুইটা নাম্বার এন্ট্রি করলে একটা অবশ্যই লার্জেস্ট হবে, একটা স্মলেস্ট হবে, স্বাভাবিক নিয়ম। অর্থাৎ হোয়ার এল ইজ গ্রেটার দ্যান এস, এই শর্তটা লিখে দিতে হবে এখানে, এই বক্সের মধ্যে এল গ্রেটার দ্যান এস এটা উল্লেখ করতে হবে। জাস্ট এখানে লিখবা যেখানে এল গ্রেটার দ্যান এস, যেখানে এল এর মানটা এস থেকে বড়, এটা লিখে দিতে হবে। তা না হলে সেটা কাজ করবে না, কারণ কিবোর্ড থেকে ইউজার যদি ভুলে ছোট মানটা এন্ট্রি করে আগে তাহলে সেক্ষেত্রে সেটা ভুল হবে। এই জন্য আমাদের প্রথমে বড় মানটাকে এন্ট্রি করতে হবে। এতটুকু সবাই বুঝতে পারছো, হোয়ার এল গ্রেটার দ্যান এস। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের কন্ডিশন বেস চেক করার জন্য আমাদের ভাগশেষ নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখন ভাগশেষ নির্ণয় করবো বা রিমাইন্ডার চেক করব। দেখো আমরা বের করবো ভাগশেষ, ভাগশেষের মানটা শূন্য হয়েছে কিনা বারবারই চেক করব। ওকে, তাহলে আর is equals to L percentage sign S। তাহলে এখানে শর্তটা হচ্ছে রিমাইন্ডার আর এর মান এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয়। এর অর্থ হচ্ছে এল কে এস দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয়।
এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ নির্ণয়। তাহলে এই পার্সেন্টেজের অর্থ হচ্ছে মূলত ভাগশেষ নির্ণয়ের অপারেটর। পার্সেন্টেজ সায়েন্সটা হচ্ছে ভাগশেষ নির্ণয়ের অপারেটর। তোমরা কি এতটুকু ক্লিয়ার বুঝতে পারছো? রেসপন্স করো। আচ্ছা, এখন আমাদের যেটা করতে হবে, আমাদের কন্ডিশন চেক করতে হবে যে আসলে কন্ডিশন ঠিক আছে কিনা, অর্থাৎ আর এর মানটা শূন্য হয়েছে কিনা। তাহলে আমরা মূলত ভাগশেষ বের করলাম, ভাগশেষ বের করে এখন কন্ডিশন চেক করতে হবে যে আর এর মান শূন্য হবে কিনা। ওকে, ইজ আর ডাবল ইকুয়াল 0 কোশ্চেন মার্ক। যদি আর এর মান শূন্য হয়, যেমন দেখো আমি যদি বলি যে 18 আর 9 এর গসাগু বের করব, আমি যদি বলি যে ধরে নাও 18 এবং 9 এর গসাগু, 18 আর 9 এর গসাগু, তাহলে আমাদের ভাগশেষ কত হবে? 18 কে ভাগ করবো কত দিয়ে বলো? 9 দিয়ে। 9 দুগুণ 18, ভাগশেষ 0। ভাগশেষ শূন্য হলে আমাদের গসাগু কত হয় বলো তো? 9, তাই না? তাহলে আমি যদি বলি ইজ আর ডাবল ইকুয়াল 0, অর্থাৎ এল কে এস দিয়ে ভাগ করে ভাগশেষ শূন্য হবে কিনা, এটা সত্য হলো, ইয়েস হলো। ইয়েস হলে সরাসরি আমরা প্রিন্ট করব জিসিডি ইজ এস, অর্থাৎ গসাগুটা হচ্ছে আমাদের হবে এস এর মান। প্রিন্ট জিসিডি ইজ এস, লিখো প্রিন্ট জিসিডি মানে গসাগু ইকুয়ালস টু এস। তোমরা কি এটা বুঝতে পারছো? রেসপন্স করো। যদি আর শূন্য হয়, এখানে দেখো আর শূন্য হলে কি হবে? আর শূন্য হলে আমাদের গসাগু হবে স্মলেস্ট যে নাম্বারটি ছিল সেই নাম্বারটা হবে আমাদের গসাগু। এতটুকু বুঝতে পারছো কিনা আগে রেসপন্স করো। সবাই রেসপন্স না করলে আমার ক্লাস নিতে তোমাদের সাড়া না হলে পরে আমাদের অতটা ক্লাসের ইন্টারেস্ট পাওয়া যাবে না। নিশ্চয়ই বুঝতে পারছো? হ্যালো, ওকে। এই আমার কথা কি ক্লিয়ার বোঝা যাচ্ছে না কথা কেটে কেটে আসছে? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, যদি আর এর মান শূন্য না হয়, ধরে নাও তুমি কিবোর্ড থেকে এন্ট্রি করলা ধরছো 15 আর হচ্ছে 9, তো সেক্ষেত্রে আমাদের আর এর মান দেখো শূন্য হবে না। তুমি যদি বলো যে স্যার আমি 9 আর 15 এন্ট্রি করব, তো সেক্ষেত্রে প্রথমবারে কিন্তু তোমার আর এর মান শূন্য হবে না। শূন্য না হলে তোমাকে ওই কাজটা বারবার রিপিট করতে হবে। কোন কাজ? প্রতিবারই এস এর মানটা এল এ নিয়ে আসতে হবে এবং আর এর মানটাকে এস এ নিয়ে আসতে হবে, নিয়ে আসে ওই কাজটাকে বারবার রিপিট করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা সেই কাজটাকে রিপিট করার জন্য কি করব দেখো, আমাদের এখানে একটা বক্স তৈরি করতে হবে, অর্থাৎ এল ইকুয়ালস টু এস, এল ইকুয়ালস টু এস আর এস ইকুয়ালস টু আর, এই কাজটা বারবারই করতে হবে যতক্ষণ না পর্যন্ত আর এর মান কি হয়? শূন্য না হয়। অর্থাৎ বারবারই সে একটা কাজ রিপিট করবে। ওকে, এবং সে লুপে ফিরে যাবে, এখানে ফিরে যাবে। অথবা এখানে এক কাজ করে এখানে না দিয়ে কানেকশন লাইনটা এভাবে তৈরি করতে পারো, অ্যারো সাইনটা এখানে দিয়ে এখন আমি এটা মিনিমাইজ করে দিই। তারপরে আমাদের প্রিন্ট করা যখন শেষ তখন আমাদের স্টপ করে বেরিয়ে আসতে হবে। ওভার শেপে স্টপ দাও।
তাহলে মূল ফাংশনটা কোথায়? মূল ফাংশনটা হচ্ছে যদি আর এর মান শূন্য না হয় তাহলে আমাদের বারবারই একই কাজ রিপিট করতে হচ্ছে, আর যদি আর এর মান শূন্য হয়ে যায় তো সরাসরি আমরা জিসিডি এর মানটা বের করতে পারবো। তাহলে দেখো এখানে মূলত একটা লুপিং ইউজ করা হয়েছে, এই লুপিং কে বলা হয় চক্র আকারে আবর্তন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে বলা হচ্ছে লুপিং। অর্থাৎ তোমাকে বারবারই একই কাজ রিপিট করতে হচ্ছে যদি আমাদের কন্ডিশনটা ফুলফিল না হয়, কন্ডিশন ফুলফিল না হওয়া পর্যন্ত একই কাজ বারবারই করতে হবে। আমাদের এখানে কন্ডিশন গুলো কি ছিল? কন্ডিশন গুলো ছিল হচ্ছে যে অবশ্যই ভাগশেষের মানটা শূন্য করতে হবে, আর যখনই ভাগশেষের মানটা শূন্য চলে আসবে সেই কন্ডিশনে আমাদের এস এর মানটা হবে গসাগু। এতটুকু সবাই ক্লিয়ার বুঝতে পারছো তো? তোমাদের কোনো কোশ্চেন আছে কি? রেসপন্স করো। জি স্যার, বুঝতে পারছি। ওকে, এলমা বুঝতে পারছো? এলমা, জি স্যার। ফারহান, জি স্যার। গুড, ভেরি গুড। তাহলে গসাগুটা আমরা বুঝতে পারলাম। গসাগুকে আমরা শর্ট নেমে কি নামে বলেছি বলো? শর্ট নেম বলতে আমরা ইংলিশে গসাগু বলেছি জিসিডি, আরেকটা বলেছি হচ্ছে এইচসিএফ, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এই দুইটা টার্ম মনে রাখবা, হাইয়েস্ট কমন ফ্যাক্টর আর গ্রেটেস্ট কমন ডিভিজর। নাও এখন যদি বলি এলসিএম, এলসিএম মানে কি বোঝাবে? এলসিএম মানে বোঝাবে হচ্ছে লসাগু। এলসিএম মানে বোঝাবে লসাগু। লসাগুটা মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। এলসিএম মানে কি? লোয়েস্ট কমন মাল্টিপল বা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক এলসিএম। লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলতে আমরা কি বুঝি এটা একটু আমরা আজকে লক্ষ্য করি যে 9 এবং 15 এর এলসিএম কত? আমরা এলসিএম যেভাবে বের করি সেটা হচ্ছে আমরা জানি যে একটা নাম্বারকে একটা কমন নাম্বার দিয়ে ডিভাইড করতে হয়। যেমন 9 আর 15 এর ভিতরে কমন নাম্বার ছিল 3, তো 3 3 9, 3 5 15। আর কি ভাগ, আর কি ভাগ করা যাবে? তারপরে এটার এলসিএম কত হবে? এলসিএম হবে 3 ইন্টু 5, তাই না? ঠিক আছে, তোমরা কি বুঝতে পারছো কেন? রেসপন্স করো। জি স্যার। তাহলে লসাগু হবে কত? লসাগু হবে 3 3 9, 5 9 45। তাহলে এলসিএম বিষয়টা কি একটু ব্যাখ্যা করি। এলসিএম বিষয়টা বুঝতে হলে তোমাকে বুঝতে হবে জিসিডি। জিসিডি বুঝতে হলে আবার ইউক্লিড মেথড যেটি আছে সেই মেথড অনুযায়ী কিন্তু আমরা সলভ করতে পেরেছি। এখন এলসিএমটা হচ্ছে যে 9 আর 15 দিয়ে, 9 এবং 15 দিয়ে বিভাজ্য 9, আর যদি আমি 9 আর 15-র সাথে এলসিএম নির্ণয় করি, 9 আর 15 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার মধ্যে সব থেকে ছোট সংখ্যাকে বলা হবে এলসিএম। 9 আর 15 দ্বারা বিভাজ্য সকল নাম্বারের ভিতরে সব থেকে ছোট সংখ্যাকে বলা হবে এলসিএম। এলসিএম বলে। অনেকেই এই লজিকটা ধরতে পারে না যে স্যার
লঘিষ্ঠ মান বের করতে বলছে, তো লঘিষ্ঠ মানে তো ছোট, তাহলে সেই মানটা কেমনে বড় হয়? আর গরিষ্ঠ মানে তো বড়, তাহলে সেই মানটা কেমনে ছোট হয়? যেমন 9 আর 15 এর জিসিডি কত পেয়েছিলাম আমরা? যদি বলি জিসিডি 9 আর 15 এর জিসিডি পেয়েছিলাম কত, মানে গসাগু পেয়েছিলাম কত 9 আর 15? 9 3 না? 3 হবে, 9 3 তো না। 3 স্যার, জি স্যার। 9 আর 15 এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক পেয়েছিলাম হচ্ছে 3, অর্থাৎ জিসিডি পেয়েছিলাম 3। এখানে বলছি গরিষ্ঠ মানে বড়, কিন্তু আসছে 3। আর এখানে বলছি লঘিষ্ঠ সাধারণ গুণিতক ছোট, এলসিএম, কিন্তু সেটা আসছে 45। তাহলে আসলে কি মিন করে? এখানে মিন করে এটা লঘিষ্ঠ বলতে কোন লঘিষ্ঠ? 9 আর 15 দ্বারা বিভাজ্য সকল সংখ্যার মধ্যে ছোট সংখ্যাকে এলসিএম বলে। তাহলে এখন তুমি বলো যে 9 আর 15 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যাগুলো কি কি? 9 আর 15 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে অবশ্যই 45, অর্থাৎ 9 দিয়ে ভাগ করা যাচ্ছে আবার 15 দিয়ে ভাগ করা যাচ্ছে। 9 আর 15 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে, বলতো কত হবে? 90, অর্থাৎ 90 কে 9 দিয়ে ভাগ করা যাচ্ছে আবার 15 দিয়ে ভাগ করা যাচ্ছে। 9 আর 15 দিয়ে ভাগ করা যায় এমন সংখ্যা হচ্ছে 135। এমনই ভাবে অসংখ্য নাম্বার থাকবে যে সংখ্যাগুলা 9 আর 15 দিয়ে ভাগ করা যায়। এই অসংখ্য নাম্বারের মধ্যে সব থেকে ছোট যে সংখ্যা থাকবে সেই সংখ্যাটিকে বলা হবে এলসিএম বা লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে বিষয়টা কি ক্লিয়ার, বুঝতে পারছো যে লসাগু কি জিনিস? পরীক্ষাতে কিন্তু এই লসাগু আর গসাগুর অনেক ম্যাথ থাকবে যখন তোমরা চাকরির পরীক্ষা দিবা। চাকরির পরীক্ষা বলতে অনার্স মাস্টার শেষ করে যখন চাকরির পরীক্ষা দিবা তখন এটা আবার পড়তে হবে। এই জন্য এখন একটু ভালো করে বুঝে নাও, তাহলে ওই সময় আর কষ্ট হবে না। ওকে, এখন আমাদের একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। আমরা যেহেতু গসাগুটা বের করতে পারছি, আমরা লসাগুটা বের করতে পারবো। আমি তার সূত্রটা লিখে দিব, তোমরা বাসায় ট্রাই করবা। যেমন আমি আবার রিপিট করি, 9 আর 15 দিয়ে বারবারই এক্সাম্পল দিচ্ছি যেন নাম্বার দিয়ে এক্সাম্পল দিলে তোমাদের বোঝাতে সুবিধা হয়। এই দুইটা সংখ্যার জিসিডি পেয়েছি হচ্ছে 3, আর এলসিএম কত পেয়েছি? এলসিএম কত পেয়েছি একটু আগে কিন্তু লিখেছি স্ক্রিনে, কত পেয়েছি এলসিএম? স্যার 45। 45। আচ্ছা, তাহলে এটা হচ্ছে এল আর এটা হচ্ছে এস। এখন আমি যদি বলি এল ইন্টু এস কত হয় দেখো তো? 9 ইন্টু 45 কত হয়? মাল্টিপ্লাই করো। মাল্টিপ্লাই করলে কত হয়? স্যার 405। সরি, এস এর মান তো 45 না, তোমরা আমাকে ভুল ধরবো না স্যার, আপনি এস এর মান তো 45 লিখছেন বলে। এস এর মানটা কত এখানে? 9 না? এস এর মান 9 আর এল এর মান কত? এর এর মান 15। 15, তাহলে 9 ইন্টু 15 হবে। এখন বলো কত হয়? স্যার 135। 135। ওকে, এখন মজার বিষয় দেখো, জিসিডি আর এলসিএম মাল্টিপ্লাই করো। জিসিডি 3 আর এলসিএম 45, স্যার মাল্টিপ্লাই করলে ওইটাও কত হয়? 135 এ আসে। 135। তার মানে আমি যদি বলি যে গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল লেখা যায়? জি স্যার। এইটা সূত্র, এটা মনে রাখবে, একদম বাইবেলের মধ্যে মুখস্থ রাখবা। এই সূত্রটা তোমার অনেক চাকরির পরীক্ষায় লাগবে। গসাগু ইন্টু লসাগু সমান সংখ্যাদ্বয়ের গুণফল। এখন ধরে নাও চাকরি পরীক্ষায় একটা প্রশ্ন আসলো যে
একটা সংখ্যা দেওয়া আছে a আর b, এর মান ধরে নাও দেওয়া আছে 35, b এর মান ধরো দেওয়া আছে 25। তাহলে উক্ত সংখ্যাদ্বয়ের গসগ এবং লসগ নির্ণয় করো। তো শুধুমাত্র তোমাকে বের করতে হবে যে কোনো একটা মান, মান বের করলে তুমি কিন্তু বের করতে পারবা। 35 আর 25 এই দুইটা সংখ্যার বললো যে গসগ লসগ বের করো। তো তখন তো হিসাবগুলো কেমনে করতে হবে, ওই ইউক্লিড মেথড দিয়ে সলভ করে নিতে হবে। তাহলে আমি যদি এখন এটাকে গসগ লসগ বের করতে চাই, তাহলে আমি প্রথমে আগে গসগটা বের করব, করে তারপর লসগটা বের করব। অর্থাৎ সূত্রটা হবে এমন যে সংখ্যা দুইটার গুণফল a ক্রস b সমান কি হবে বলতো, গসাগু ইন্টু লসাগু। তো আমি যে কোনো একটা মান বের করব, যে মানটা আমার জন্য সহজ, এরপর আমি সেই মানটা দিয়ে ভাগ করে ফেলবো, গসাগু ইন্টু লসাগু। আমি যদি গসাগু পাইতে পারি তাহলে অবশ্যই আমার লসাগুর মানটা বের করব। তাহলে লসাগু সমান কত হবে, লসাগু সমান a ক্রস b ডিভাইডেড বাই গসাগু। এতটুকু বুঝতে পারছো? রেসপন্স করো। এখন আমি তোমাদের ফ্লোচার্টে অলরেডি কিন্তু গসাগুর মানটা বের করে দিয়েছি। তাহলে এই গসাগুর মানটা তুমি যদি পেয়ে যাও, তাহলে এলসিএম সমান কত হবে, এলসিএম সমান হচ্ছে সংখ্যা দ্বয়ের গুণফল। সংখ্যা দ্বয়ের গুণফল এল ইন্টু এস ডিভাইডেড বাই জিসিটি। এটা বুঝতে পারছো কি ফর্মুলা? এই এই ফর্মুলাটা প্রয়োগ করে তোমাদের ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। এটা আমি হোমওয়ার্ক দিচ্ছি, যে দুটো সংখ্যা দেওয়া থাকবে, দুটো সংখ্যার লসগু নির্ণয়ের জন্য ফ্লোচার্ট অঙ্কন করো। তুমি যেহেতু জিসিডি পেয়ে গেছো, তার মানে তোমাকে এলসিএমটা নির্ণয় করতে হবে। এলসিএম নির্ণয় করতে পারলে কিন্তু তুমি খুব সহজেই ফ্লোচার্টটা দেখাইতে পারছো। সূত্রটা হচ্ছে এলসিএম সমান এল ইন্টু এস ডিভাইডেড বাই জিসিডি, অর্থাৎ সংখ্যা দ্বয়ের গুণফল ভাগ গসাগু। এই যে সূত্র, এই সূত্রটা মুখস্থ রাখলেই তুমি সহজে লসাগুটা নির্ণয় করতে পারছো। তাহলে আজকে যতটুকু শেষ করেছি ততটুকু বাসায় আবার পড়ো, ইনশাল্লাহ বুঝতে পারবা। আর ক্লাসে রেকর্ডিং আছে, বারবারে দেখে নিও। আর এটা অন্য একটা মেথডে সলভ করা যায়, গসাগু বা লসাগু, সেই মেথডটা আমরা আগামীকাল শিখবো। তোমাদের বইয়ে দুইটা মেথড দেওয়া আছে, তার ভিতরে আজকে একটা মেথড আমরা শিখলাম। এই মেথডটা হচ্ছে মূলত লুপিং এর কাজ, লুপিং এর মাধ্যমেই গসাগু লসাগুটা সলভ করা সম্ভব। তবে এই মেথডের একটা অসুবিধা আছে, এই অসুবিধার জন্যই মূলত অনেক সময় অনেক শিক্ষকই সাজেস্ট করে এটা অ্যাপ্লাই না করার জন্য। তবে এটাতে লিখলে ভুল হবে এমন না, এখানে একটু কারেকশন আছে। সেটা হচ্ছে যে এইটাও সঠিক, বাট এটা একটা কন্ডিশনে সঠিক কিন্তু অন্য কন্ডিশনে সঠিক নয়। সেটা হচ্ছে যে ইউজার বা ব্যবহারকারী যখন কিবোর্ড থেকে নাম্বার এন্ট্রি করবে, এই সময় তাকে অবশ্যই প্রথমে বড় সংখ্যা এন্ট্রি করতে হবে। অর্থাৎ যদি আমি বলি যে 35 আর 25 এর গসাগু নির্ণয় করো, তখন ইউজারকে অবশ্যই প্রথমে 35 এন্ট্রি করতে হবে এবং পরে 25 এন্ট্রি করতে হবে, এটা হচ্ছে শর্ত। কিন্তু যদি ভুলে ইউজার প্রথমে তোমার 25 এন্ট্রি করে আর পরে যদি 35 এন্ট্রি করে, সেক্ষেত্রে এই ফ্লোচার্টটা অ্যাপ্লিকেবল হবে না। অর্থাৎ এই ফ্লোচার্টের মেইন সমস্যা হচ্ছে ইউজার অবশ্যই প্রথম মানটা বড় এন্ট্রি করতে হবে। কিন্তু আমার প্রোগ্রামিং এর ক্ষেত্রে এমনও তো হতে পারে যে একটা ইউজার প্রথম মানটা বড় এন্ট্রি করলো না, সে প্রথম মানটা কিবোর্ড থেকে ছোট এন্ট্রি করতে পারে। তো এইটা লজিকটা অ্যাপ্লাই করবো আমি ইনশাল্লাহ আগামীকাল। আজকের এটা শুরু করতে গেলে আবার অনেক লেকচারটা বড় হয়ে যাবে। তো ইনশাল্লাহ আমরা আগামীকাল এই সমস্যাটা সমাধান করেই ফ্লোচার্টটা ডিজাইন করবো নতুন ভাবে। তবে এটাও কারেক্ট, কেউ যদি এটা অ্যাপ্লাই করো তাহলে এটাও তোমাদের সঠিক হিসেবে নেওয়া হবে। অধিকাংশ রাইটারের বইয়ে এই ফ্লোচার্টটা দেওয়া আছে, তোমরা এই ফ্লোচার্টটা দেখে নিও, গসাগু এবং লসাগু বের করতে পারবে। আমি ইনশাল্লাহ আগামী লেকচারে তোমাদের ওই ফ্লোচার্টটা ডিজাইন করব, যেখানে ইউজার এন্ডিং থেকে যে কোনো নাম্বার এন্ট্রি করলে সেটা কাজ করবে।
সো আজকের মতোই আমার ফ্লো চার্ট শেষ করছি। সকল অসংখ্য সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।